গল্পন বরপা পর্ব ৬ কলমে অনামিকা তাহসিন রোজা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসে গাড়ি থেকে সবাইকে নামিয়ে ইরফান গাড়ি পার্ক করতে গেল। ইনা দাদির কোলে, তামান্না বোরখা পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে। মুখে মাস্ক ছিল এতক্ষণ, মাত্রই খুলে নিল। বেশিক্ষণ মাস্ক পরলে দমবন্ধ হয়ে যায় তার। মলে ঢুকেই ইয়াহিয়া কবির কল করল নাইমুল ইসলামের নম্বরে। হ্যাঁ, বেআই সাহেব। কোথায় আপনারা? আমরা তো পৌঁছে গেলাম। নাইমুল ইসলাম ব্যস্ত কণ্ঠে বললেন। আমরা তো সেকেন্ড ফ্লোরে আছি। আপনি কোথায়? আমরা মাত্র ঢুকলাম। এই গ্রাউন্ড ফ্লোরে আছি। বলতে বলতেই ইয়াহিয়া কবির দেখতে পেলেন নাইমুল ইসলামকে। নাইমুল ইসলাম ফোন কানে নিয়েই চারপাশে তাকাচ্ছিলেন। হঠাৎই চোখে পড়ল ইয়াহিয়া কবিরকে। ভিড়ের মধ্যেও চেনা মুখ আলাদা করে ধরা পড়ে, তিনি হেসে হাত নাড়ালেন। ফোন কেটে সিঁড়ির ধারে এসে দাঁড়ালেন। ইয়াহিয়া কবির সামনে এগিয়ে এসে হাত মেলে ধরলেন। আরে বেআই সাহেব, অবশেষে দেখা হলো। নাইমুল ইসলাম হালকা হেসে বললেন। আপনাদের আসতেই একটু দেরি হলো ভাবলাম। মল তো শুক্রবারে যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আয়েশা বেগম পাশে এসে দাঁড়িয়ে বললেন। ভিড় থাকবেই তো, বিয়ের বাজার বলে কথা। এই কথা শুনে নাইমুল ইসলাম হাসলেন। সে আর বলতে। দোকানে দোকানে ঢুকছি, কিন্তু নিহারিকার মায়ের পছন্দের শেষ নেই। রাবেয়া বানু এবারে আয়েশা বেগমের সামনে গিয়ে ভদ্রতার সুরে নিচু গলায় বললেন। ভালো আছেন তো আপা? আয়েশা বেগম হাত ধরলেন রাবেয়ার। অবাক হয়ে বললেন। হায় আল্লাহ! আপা, আপনি এখনো আমার সাথে এত দূরত্ব নিয়ে কথা বলছেন কেন? এখন তো একটু বন্ধুসুলভ সম্পর্কে কথা বলুন। সবাই হেসে ফেলল আয়েশা বেগমের কথায়। রাবেয়াও হাসলেন একটু। নাইমুল ইসলাম এবারে বললেন। ও একটু ওরকমই। অনেক ইন্ট্রোভার্ট। তবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রাবেয়া বানু এবারে তামান্নাকে দেখলেন। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বললেন। ও কে আপা? তামান্না একটুখানি গুটিয়ে এলো। আয়েশা বেশ স্বভাবসুলভ হেসে বললেন। আমার ভাগ্নি। তবে আমার আরেক মেয়ে বলা যায়। ইয়াসার সমবয়সী। আমাদের বাড়িতেই থাকে। তামান্না নিচু স্বরে সালাম দিল। রাবেয়া বানু কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসলেন, এরপর ইনায়ার মাথায় হাত বুলিয়ে বললেন। নানুম্নি কেমন আছে? মুখে হাসি নেই কেন? ইয়াহিয়া কবির বললেন। ওর বাবা থাকলে সবসময়ই ভালো থাকে। খিলখিল করে হাসে বাবার সাথে। আরেক দফা কথাবার্তা চলল তাদের মাঝে। ইয়াসার সাথে ইতোমধ্যে তাদের দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা আগেই জ্যোতি আর নিহারিকার সাথে যোগ দিয়ে ইয়াসাও শপিং মলে ঘুরছে। তারা তিনজনই একসাথে রয়েছে। কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে ইরফান গাড়ি পার্ক করে এসে তাদের কাছে যোগ দিল। আসসালামু আলাইকুম, আঙ্কেল। নাইমুল ইসলাম স্নেহভরে ইরফানের কাঁধে হাত রাখলেন। ওয়ালাইকুম সালাম। তোমার তো আজকাল খুব ব্যস্ত সময়, শুনছি। ইরফান হালকা হাসল। জি, বছরের শেষ দিক তো। কলেজে একটু ব্যস্ততা চলছে। ইয়াহিয়া কবির চারপাশে তাকিয়ে বললেন। চলুন তাহলে। কথা তো অনেক হবে, কিন্তু দোকানগুলোও আমাদের জন্য অপেক্ষা করছে। নাইমুল ইসলাম সম্মতিসূচক মাথা নেড়ে বললেন। ঠিক বলেছেন। আগে কেনাকাটা, পরে বসে চা। চারপাশে মানুষের কোলাহল, আলো ঝলমলে দোকান, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দুই পরিবার, হাসি, কথাবার্তা আর আসন্ন সম্পর্কের উষ্ণতায় বসুন্ধরা সিটির ভিড়টাও যেন একটু আপন হয়ে উঠল। ইয়াসাকে কল করতেই জ্যোতি আর নিহারিকাও সেকেন্ড ফ্লোরে চলে এলো। রাবেয়া বানু এবং আয়েশা বেগম ইতোমধ্যে নিজেদের মতো কেনাকাটা করা শুরু করেছে। পছন্দ করে করে রেখেও দিচ্ছে। সিঁড়ির কাছটায় তামান্না ইনায়াকে কোলে নিয়ে ফিডার খাওয়াতে লাগল। এর মধ্যেই সে সামনে তাকাতে দেখল ইয়াসার সাথে দুজন মেয়ে, একজন টপস, ফর্মাল প্যান্ট এবং অপরজন অফ হোয়াইট থ্রিপিস পরিহিত, তিনজনই এগিয়ে আসছে। পোশাক দেখে তামান্না বুঝে ফেলল হবু বউকে। সে একটুখানি সংকুচিত হল। আরেকবার তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখল। না চাইতেও মুখ ফসকে বিড়বিড় করে বলে উঠল, শ্যামলা। তামান্না গলা খাকারি দিল। ছি ছি। এভাবে কারো গায়ের রং নিয়ে কথা বলতে হয় না। ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো তামান্না।
ইয়াশা তামান্নার কোলে ইনায়াকে দেখে দৌড়ে এলো তার কাছে। জ্যোতি এবং নিহারিকাও এগিয়ে এলো। ইয়াশা এসে ইনায়ার গালে চুমু খেয়ে নিহারিকার বাহু জড়িয়ে নিয়ে এসে দেখিয়ে বলল, ভাবি, এই দেখো, আমাদের ইনা। নিহারিকা প্রথমে তামান্নার দিকে তাকালো। তাকে সালাম দিয়ে ইনায়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে আদর করে দিল। ইয়াশা অস্থির ভঙ্গিতে বলল, ভাইয়ারা সবাই মনে হয় দোকানে ঢুকেছে। জ্যোতি ভাবিকে নিয়ে এখানে থাকো, ইনায়ার সাথে মিট করো। আমি চট করে গিয়ে ফট করে ভাইয়াকে ডেকে আনি। নিহারিকা আটকানোর পূর্বেই জ্যোতি সত্যি চট করে চলে গেল। তামান্না নিহারিকার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনিই নিহারিকা? জি। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি কি? নিহারিকার বলার আগেই তামান্না ঠোঁট চেপে হেসে ইনায়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তামান্না, ইনায়ার মামনি। নিহারিকা ভ্রু কুঁচকে তাকাতেই তামান্না আবারও ফিক করে হেসে বলল, মানে আমি ইনায়ার ফুফু। ইরফান ভাই আমার খালাতো ভাই। নিহারিকা বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে হাসল। জ্যোতি ভীষণ উচ্ছ্বসিত হয়ে বলল, তার মানে আপনি নিহুর ননদ হবেন, রাইট? লাইক ইয়াশা? তামান্না জোরপূর্বক হেসে ইনায়ার পিঠে হাত রেখে বলল, জি। জ্যোতি এবারে নিহারিকার বাহু ঝাঁকিয়ে বলল, ভাই কি কিউট বাচ্চাটা। এই নিহু, ওকে কোলে তোলো না রে। তামান্না কেমন যেন একটুখানি থমকে গেল, কিন্তু পরে সহমত প্রকাশ করল। নিহারিকা একটুখানি ভয় নিয়ে এবারে প্রথমবারের মতো হাত বাড়িয়ে দিল ইনায়ার দিকে। ছোট্ট ইনা কিছুক্ষণ তাকিয়ে থাকল। অপরিচিত কাউকে হাত বাড়িয়ে দিতে দেখে বাচ্চাদের স্বভাব অনুযায়ী সে তামান্নার গলা জড়িয়ে ধরে মুখ ঘুরিয়ে নিল মুহূর্তেই। নিহারিকার মুখের হাসি নিভে গেল। তামান্না আমতা আমতা করে বলল, আসলে ও জারতার কোলে ওঠে না। নিহারিকা স্বাভাবিক দৃষ্টিটা বদলে নিল, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, জারতার বলতে? তামান্না একটুখানি মেয়ে গেল। নিহারিকার চোখের দিকে তাকাতেই বুঝল মেয়েটাকে যতটা সরল মনে করছে, হয়তো ততটাও না। নইলে মুখের উপর ফট করে সোজাসুজি প্রশ্নটা করত না। তামান্না বুঝল ভুল কথা বলেছে সে। তাই কথা ঠিক করে হেসে বলল, না মানে, অপরিচিত মানুষদের কোলে ওঠে না। বোঝেনি তো ছোট মানুষ। নিহারিকা এক মুহূর্ত চুপ করে থাকল। তামান্নার কথায় রাগও করল না, অপমানবোধও করল না, বরং তার চোখে হালকা একটা কৌতুকের ঝিলিক দেখা গেল। কিছুক্ষণ সরু চোখে ইনায়াকে দেখে নিহারিকা ধীরে নিজের ব্যাগটা খুলল। খুব স্বাভাবিক ভঙ্গিতে। তামান্না ঢোক গিলে দেখতে থাকল। এর মধ্যেই নিহারিকা ভেতর থেকে ছোট্ট একটা রঙিন মোরকের চকলেট বের করল। চোখ তুলে তামান্নার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, ও কি চকলেট পছন্দ করে? তামান্না একটু অবাক হল। বলল, আ, খুব একটা না। মানে, এখনো ঠিক অভ্যাস করাইনি। ইরফান ভাই তো সামান্য চিনিটুকুও খেতে দেয় না। চকলেট তো কখনো দেখেইনি না। নিহারিকা আর কিছু বলল না। হেসে নিল, বিড়বিড় করে বলল, তাহলেই হবে। ও চকলেটটা খুলল না, শুধু হাতের তালুতে নিয়ে ইনায়ার সামনে একটু নাড়াল। এরপর আঙুল দিয়ে ধরে ইনায়ার দিকে বাড়িয়ে দিল। আমার ইনামনি কি চকলেট নিতে চায় হুম? তামান্না অবাক হয়ে তাকালো। ইনামনি? এই ডাক তো সে ব্যবহার করে। এই নামে তো ইনায়াকে সে ডাকে। নিহারিকা এই নামে কেন ডাকল? তার ভাবনা বিস্তৃত হল। ইনা এতক্ষণ গলা জড়িয়ে ধরেছিল তামান্নার। কিন্তু রঙিন কাগজটা চোখে পড়তেই কৌতূহলী হয়ে তাকালো। ছোট্ট হাতটা বাড়িয়ে দিল নেয়ার জন্য। নিহারিকা খুব সাবধানে চকলেটটা ইনায়ার আঙুলের কাছে ধরল। স্পর্শ করতেই ইনা হেসে উঠল, সেই নিখাদ, নির্ভেজাল শিশু হাসি। তারপর যা হলো, তামান্না প্রস্তুত ছিল না। ইনা নিজেই ধীরে ধীরে তামান্নার গলা থেকে মুখ সরিয়ে নিল। এরপর নিহারিকার মিষ্টি হাসি দেখে তার বাড়িয়ে দেয়া হাতে নিজের ছোট্ট হাত ছুঁড়ে দিল নিহারিকার দিকে। এক মুহূর্তের দ্বিধা থাকা সত্ত্বেও নিঃশব্দে নিহারিকার কোলে উঠে পড়ল। তামান্নার বুকের ভেতর কেমন করে উঠল। এক মুহূর্তে কি হয়ে গেল বুঝল না। কিন্তু সত্যিই খুব অবাক হল। নিহারিকা যেন এই মুহূর্তটাকে খুব সাবধানে সামলাল। কোনো উচ্ছ্বাস নেই, কোনো বিজয়ের হাসি নেই। সে ইনায়াকে শক্ত করে ধরল না, আবার আলগাও করল না। একদম ঠিক যতটা দরকার।
নরম স্বরে বলল, চকলেটটা দেখতে তোমার মতোই কিউট, তাই না? ইনা বড় বড় চোখ করে এবারে তাকিয়ে রইল নিহারিকার দিকে। ছোট্ট আঙুলে এখনো চকলেটের মোড়ক ধরা। জ্যোতি বিস্ময় বলে উঠল, ও মাই গড, ও তো নিজেই কোলে উঠে গেল। ব্যাপারটা জোস্ত। নিহারিকা হালকা হেসে বলল, জারতার কোলে না যাওয়াটা স্বাভাবিক, আর স্নেহ পেলে তা প্রত্যাখ্যান করাটা বাচ্চাদের কাছে অস্বাভাবিক। তামান্না চমকে তাকালো। নিহারিকার দিকে তাকিয়ে বুঝল মেয়েটা মোটেই তাক অপমান করছে না, বরং আন্তরিক একটা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। সে এবারে ইনায়ার দিকে তাকিয়ে রইল। এই শিশুটাকে সে কোলে বড় করেছে, রাত জেগে খাইয়েছে, অথচ এখন এবং ভবিষ্যতে এই নতুন মানুষটার কোলে এত স্বাভাবিকভাবেই থাকবে। নিহারিকা ইনায়ার চুলে আঙুল বুলিয়ে দিল। তামান্না গিলে ফেলল একটা দীর্ঘশ্বাস। জ্যোতি এবারে নিহারিকার কোলে থাকা ইনায়ার সাথে বাচ্চাদের মতো করে কথা বলতে থাকল। নিহারিকা বলে উঠল, জ্বালাস না ওকে জ্যোতি, ধীরে ধীরে ঠিক চিনে নিবে সবাইকে। এই ধীরে শব্দটা তামান্নার কানে অন্যরকমভাবে বাজল। মনে হলো, ঠিক এইভাবেই, ধীরে ধীরে কেউ একজন তার জায়গাটা নিচ্ছে, দায়িত্বটা, মনোযোগটা, আর হয়তো ভবিষ্যতের অধিকারটাও। তামান্না চোখ সরিয়ে নিল। নিজের অজান্তেই আঙুল শক্ত করে চেপে ধরল হিজাব। আবার হঠাৎ করেই মনে হলো, এসব ভাবনাটা ভুল। তার উচিত না এসব ভাবা। তবে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো, তামান্না সবকিছু দেখছে, করছে খুব সুন্দরভাবে, খুব ভদ্রভাবে, এমনভাবে, যাতে অভিযোগ করারও কোনো জায়গা নেই। ইয়াশা এর মধ্যেই ইরফানের বাহু চেপে ধরে রীতিমতো দৌড়ে তাকে নিয়ে এলো সিঁড়ির কাছে। দুজনেই অবাক হয়ে গেল ইনায়াকে নিহারিকার কোলে দেখে। ইয়াশা তো অবাক হয়ে বলেই ফেলল, মাই গড, কি দেখছি আমি? ভাইয়া, তোমার প্রিন্সেস কবে থেকে তুমি ছাড়া অন্য কারো কোলে যাওয়া শুরু করলো? এ কি অবস্থা! ভাবিকে না চিনেই। ইরফানও হতবাক হয়েছে। প্রথমত ছোট বাচ্চারা এমনিতেই অপরিচিত কারো কোলে যেতে চায় না, জোর করে দিলে আবার হাতপা ছোড়াছুড়ি করে কান্না শুরু করে। দ্বিতীয়ত, ইনা এসব বিষয়ে আরও সেন্সিটিভ। অথচ নিহারিকার কোলে কি সুন্দর রয়েছে। নিহারিকা ইরফানকে দেখে ইনায়াকে আরেকটু শক্ত করে ধরল। জ্যোতি এবারে ইয়াশাকে কিছু একটা ইশারা করতেই ইয়াশা বুকের ডান পাশে চেপে ধরে মুখ কুঁচকে বলতে থাকল, ও মাই গড, আমার হৃদয় ব্যথা করছে ভাইয়া। আমার কলিজা ভেঙে যাচ্ছে, হৃদপিণ্ড কাঁপছে। আমার এক্ষুনি জ্যোতিকে নিয়ে হাসপাতালে যাওয়া দরকার। ইরফান চোখমুখ কুঁচকে তাকালো তার ছোট বোনের দিকে। বুকের ডান পাশে হাত রেখে হৃদপিণ্ড ব্যথা করার কথা বলছে। কিন্তু ইরফান এও বুঝল তার বোন কেন এই নাটক করছে। তাই চুপ থেকে ঠোঁটের কোণে চাপা হাসি আটকে রাখার চেষ্টা করল। ইয়াশার অভিনয় নতুন না, কিন্তু আজকে ওর নাটকটা একটু বেশিই জমে উঠেছে। নিহারিকা কিছুটা বিভ্রান্ত, কিছুটা মজা নিয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না। ইয়াশা হঠাৎ করে ইনায়ার দিকে তাকিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলল, ইনা, মামনির দিকে তাকাও। দেখো, তোমার ফুফু অসুস্থ। এই যে দেখো, চোখে অন্ধকার দেখছি আমি। জ্যোতি সঙ্গে সঙ্গে সুযোগ লুফে নিল। মাথা দুলিয়ে নাটকীয় গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম, ওর হার্ট উইক। ক্লাস 10-এর খাতা কাটার সাইড ইফেক্ট। ইরফান ভাইয়া যে কেন ওকে দিয়ে এসব খাতা কাটালো। তামান্না এতক্ষণ চুপচাপ ছিল। কেমন যেন নতুন নতুন আনন্দ দেখতে পেল সবার মধ্যে। হঠাৎ জ্যোতি তার হাত ধরে টান দিল। চলো চলো, তামান্না আপু। আপনি তো আছেনই আমাদের দায়িত্বশীল মানুষ। আমাদের এই রোগীটাকে একটু বাঁচান। তামান্না প্রথমে থমকে গেল। তারপর পরিস্থিতিটা বুঝে নরম করে হেসে ফেলল। চোখ একবার ইনায়ার দিকে গেল, নিহারিকার কোলে নিশ্চিন্ত, নিরাপদ। বুকের ভেতরের ভারটা চেপে রেখে সে বলল, আচ্ছা বাবা, চলো। এখানে নাটক করো না। ইয়াশা তখন ইরফানের দিকে ফিরে একদম সিরিয়াস মুখ করে বলল, ভাইয়া, যদি আমরা ফিরে না আসি, জানবে, তোমার বোন শহীদ হয়েছে ভালোবাসার যুদ্ধে। ইরফান বিরক্ত মুখে বলল, নাটক কম কর। যা ভাগ। এই যা বলাটাই ইয়াশার দরকার ছিল।
সে আর অপেক্ষা করল না। জ্যোতির হাত ধরে, আর তামান্নাকে প্রায় টেনে হেঁচড়ে সিঁড়ির দিক থেকে দূরে নিয়ে যেতে লাগল। যেতে যেতে আবার পেছনে ফিরে চিৎকার করে বলল, ভাবি, ভাইয়ার খেয়াল রাখবেন। আমরা কিন্তু নজর রাখছি। জ্যোতি হেসে যোগ করল, একদম প্রাইভেসি, ফুল প্রাইভেসি। তিনজনের কোলাহল ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে গেল। হঠাৎ করে জায়গাটা অস্বাভাবিকভাবে শান্ত হয়ে উঠল। ইরফান আর নিহারিকা দুজনেই একটু অপ্রস্তুত। মাঝখানে নিহারিকার কোলে ইনা, ছোট্ট হাত দিয়ে তার ওড়নার প্রান্ত আঁকড়ে ধরে আছে। নিহারিকা নরম স্বরে বলল, ওরা খুব প্রাণবন্ত। ইরফান হালকা হাসল, হ্যাঁ, বিশেষ করে ইয়াশা। সুযোগ পেলেই নাটক। একটু থেমে ইনায়ার দিকে তাকালো সে। আশ্চর্য, মেয়েটা আজ ওকে দেখেও কোলে আসতে চাইছে না কেন? চকলেট কি এতই পছন্দ? ইরফান হেসে বলল, ও সাধারণত এভাবে থাকে না। নিহারিকা মাথা নুইয়ে ইনায়ার কপালে হালকা চুমু দিল। সম্ভবত আজ ওর মন ভালো। কথাটার ভেতরে কোনো দাবি নেই, কোনো অহংকার নেই। তবু ইরফানের মনে কোথাও একটা নরম অনুভূতি ছুঁয়ে গেল। আর দূরে, ভিড়ের আড়ালে হাঁটতে হাঁটতে তামান্না একবার পেছনে তাকালো। দেখল, তিনজন একসাথে দাঁড়িয়ে আছে। একটা ছবি, যেটা ভবিষ্যতে আরো স্বাভাবিক হয়ে যাবে। সে চোখ ফিরিয়ে নিল। নিজেকে বোঝালো, এটাই ঠিক। তবু বুকের ভেতরটা হালকা করে খালি হয়ে এলো। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।